অ্যাस्थমা আমাদের লাংসের একটা কন্ডিশন, যেখানে আমাদের কি হয়, শ্বাসনালীটা খুব বেশি ফুলে যায়। তারপরে কি হয়, তারপর এই মিউকাস দিয়ে ভরে যায়, যেখানে আমাদের শ্বাস নিতে খুব কষ্ট হয়, ব্রিদিং ডিফিকাল্টি শুরু হয়। তার সঙ্গে খুব পরিমাণ কফ উৎপন্ন হয়, কারণ একটা অবস্ট্রাকশন আসে। নর্মালি আমরা যে ইনহেল করছি বা এক্সহেল করছি, সেটা কোনো অবস্ট্রাকশন নেই শ্বাস নেওয়া বা ছাড়ার মধ্যে। কিন্তু যখনই অ্যাস্থমা আক্রান্ত হচ্ছে, তখনই কিন্তু শ্বাস নেওয়া বা শ্বাস ছাড়ার মধ্যে কিন্তু অবস্ট্রাকশন আসছে। সেখানটা কিন্তু যে আর্লি স্টেজ থাকে, সেটাকে কিন্তু অ্যাস্থমা বলা হয়। সেটা কিন্তু পরবর্তী সময় সিওপিডি হিসাবে পরিণত হয়ে যায়। এবং এই যে সিওপিডির জায়গাটা তো আসতে অনেকটা টাইম লাগে। নর্মালি অ্যাস্থমার মানে কি সিমটমগুলো কি হয়? এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের এরিয়াটা খুব ছোট হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, আমাদের যে তথাকথিত শ্বাস ব্রিদিংয়ে ডিফিকাল্টি হচ্ছে, খুব পরিমাণ কফ হচ্ছে, একটা হুইজিং সাউন্ড হচ্ছে, মানে সাই সাই করে একটা আমরা সাউন্ড শুনতে পারি। বিশেষ করে আমাদের রাতের বেলা খুব সমস্যা হয়। তাছাড়া যেটা হচ্ছে কি, আমাদের কি নর্মালি যে আমরা যে শ্বাস নিচ্ছি, সেটাতে প্রবলেম হচ্ছে, বা একটা চেস্টে না কনজেশন ফিল করি, মানে মনে হয় একটা হালকা টাইটনেস হয়ে আছে চেস্টে চাপা, সেরকম কিন্তু সমস্যাগুলো আমরা অ্যাস্থমাতে বুঝতে পারি। এবং এই অ্যাস্থমার ক্ষেত্রে যেটা আমরা নর্মালি অনেক সময় দেখেছি যে মেডিকেশন তো তারা আন্ডারে থাকেই, কারণ না হলে তো তাদের নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। তারপরেও আমরা দেখেছি কিন্তু এটা আস্তে আস্তে একটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়। হ্যাঁ, কেন কিনা অ্যাস্থমার যে শুরুটা, সেটা কিন্তু যে কারণগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু একটা ভাইটাল কারণ অ্যালার্জি। আমরা সবাই কম বেশি একটু অ্যালার্জি সমস্যায় ভুগি। হয়তো ইনিশিয়ালি একটু সমস্যা হচ্ছে, মানে ইচিং হয়ে গেল আমার, বা নাক দিয়ে জল পড়ছে, বা রোদে যাচ্ছি খুব র্যাশেস হয়ে গেল, বা নাক থেকে মুখ থেকে জল পড়ছে, বা সকালে আমরা অনেক সময় দেখতে পাই খুব বেশি হাঁচি হয়। সেগুলো কিন্তু অ্যাস্থমার আগে অ্যালার্জি যে একটা কারণ বড় অ্যাস্থমা হওয়ার, সেটি কিন্তু একটা সিমটম। আর এই অ্যালার্জি যেটা হচ্ছে, সেটা কিন্তু যে কেন হচ্ছে, এর কারণও থাকে। কারণ আমরা জানি অনেক সময় এয়ার পলিউশন থেকে হয়, বা কোনো জ্বালানি দ্রব্য থেকে হয়, বা আপনার যেটা হতে পারে কিছু পশুপালিত রয়েছে, বাড়িতে পালা হয়, সেগুলোর লোম থেকে বা ডাক থেকে হতে পারে। এগুলো কারণে কিন্তু অ্যালার্জিটা হতে হতেই কিন্তু একটা টাইমে অ্যাস্থমা পরিণত হয়ে যায়। কারণ অ্যালার্জি হওয়া মানে আমার যে ইমিউনিটি পাওয়ার, বডির সেলফ ইমিউনিটি পাওয়ার, যেটা আমাদের রোগ বাইরে থেকে রোগটা আসে সেটাকে মানে স্টপ করতে সাহায্য করে, সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে গিয়ে তখন কিন্তু আমাদের যে আইজি লেভেলটা বডির থাকে, সেটা বেড়ে যায়। আচ্ছা, অ্যালার্জিতে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে অ্যালার্জি থেকে অ্যাস্থমা পরিণত হয়। অ্যাস্থমা হওয়ার আরও কিছু কারণ আছে। স্মোকিং একটা বড় কারণ। যে স্মোক করছে, ও যে পাশে বসে আছে, ও অ্যাফেক্টেড হয়। হ্যাঁ, স্পেসিফিক স্মোকার, ওরা একটা বড় কারণ আছে। এইসব কারণের জন্যই কিন্তু অ্যাস্থমাটা হচ্ছে। ডক্টর কানের কাছে, এই যে নর্মালি অ্যাস্থমা পেশেন্টদের আমরা দেখেছি, যেটা একটু আগেই বললেন ডক্টর রায়, যে তাদের একটা হুইজিং সাউন্ড, একটা নিঃশ্বাসে আওয়াজ তৈরি হয়। প্রথম মানুষ প্রথম বোঝে না। কিছু ক্ষেত্রে যখন আওয়াজ হয়, অনেক সময় তারা ইনহেলার নিয়ে নিচ্ছে বা কিছু নিয়ে নিচ্ছে, আবার সাময়িক তারা রিলিফ পাচ্ছে, বাট এটা ফিরে আসছে। সেটা কেন হয়? কেন কি রোগের প্রপার চিকিৎসা হলো না, এই জন্য। কেন কি আপনাকে জানতে হবে যে আপনার কী ধরনের সমস্যা হয়েছে, তার একটা ফিজিশিয়ানই তাকে আপনাকে প্রপার সলিউশন দিয়ে আপনাকে ঠিক করতে পারবে। আপনি সেলফ মেডিকেশানে আপনি সিমটমস দেখলেন, আপনি দেখলেন বাড়ির অন্য কারো সমস্যা আছে, তাকে সেইভাবে দেখে আপনি ওষুধটা ইউজ করলেন, তো এটা কিন্তু আপনি নিজের রোগটাকে ভালো করতে পারলেন না। আপনি জাস্ট সিমটমটা কিছুটা সাবসাইড করে দিলেন, কিন্তু রোগটা আপনার শরীরে রয়ে গেল। তো সেটা কিন্তু একটা ফিজিশিয়ানই করতে পারবে, যে ফিজিশিয়ান কেন কি অনেক কিছু ওষুধের কম্বিনেশন, তারপর রোগটা ডায়াগনোসিস করার পর তার প্রপার চিকিৎসা, তারপর হচ্ছে নিদান, পরিবর্জন, ডু অ্যান্ড ডোন্টস, সব কিছু বলার পরেই কিন্তু একটা রোগ পুরোপুরি আমরা নির্মূল করতে পারি। আমরা একটা শুধু বাড়িতে বসে নিয়ম মানছি, সেটাও আমরা পুরোপুরি ঠিক হবে না, বা শুধু ওষুধের উপর নির্ভর আছি, সেখানেও আমরা ঠিক হবে না। আমাদের ট্রিটমেন্ট যেটা হয়, সেটা হচ্ছে পুরো কম্প্যাক্ট ট্রিটমেন্ট আমাদের করতে হবে। কেন কি এইসব রোগগুলো রেয়ার রোগ নয়, রেয়ার রোগ, এরা রোগগুলো কিন্তু জ্বর, সর্দি, খাসির মতন নয়। এটা যখন হচ্ছে, তখন আমাদের শরীর মানে লাংসে প্রচুর মাত্রায় চেঞ্জেস আসছে, সেটা কিন্তু আপনাকে পুরোপুরি ঠিক করতে হবে। আমরা অনেক সময় দেখেছি এই ধরনের পেশেন্ট, মানে ওয়েদার যখনই চেঞ্জ হচ্ছে, একটা সিজন থেকে আরেকটা সিজনে সুইচ করছে, তখন আরও মারাত্মক আকার ধারণ করে। এবং এক এক সময় আমরা এরকমও পেশেন্ট দেখেছি, আমার নিজের নজরে দেখা, যে মনে হচ্ছে এখনই বোধহয় দম বেরিয়ে যাবে, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আপনার ট্রিগার পয়েন্ট, যে
অনেক লোক রয়েছে যারা এনভায়রনমেন্টাল চেঞ্জ হলে ট্রিগার করে যায়, অনেকটাই সিমটম বেড়ে যায়। অনেকটা সময় দেখে আমরা যে এক্সারসাইজ করছে পেশেন্ট, সেখানে কিন্তু দেখা যায় যে এই সিমটমস অনেকটা বেড়ে যাচ্ছে। কাজ অকুপেশন এমন কিছু জায়গায় কাজ করছে পেশেন্ট যেখানে কিন্তু সবসময় ধুলো মাটিতে পেশেন্ট সাফার করছে, সেখানে কিন্তু ট্রিগার পয়েন্ট এটা হয়, যেটা ট্রিগার পয়েন্ট হয় যে পেশেন্টকে কিন্তু এই সময় কিন্তু খুব সাবধানে থাকতে হয়। যে ওয়েদার চেঞ্জ হচ্ছে তখন কিন্তু প্রপার একটু সাবধানে থাকতে হবে, বা যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে কিন্তু সাবধানে থাকতে হবে, বা ব্যায়াম এক্সারসাইজ যখন করছে তাকে লিমিট পর্যন্ত করতে হবে। অতি ব্যায়াম যখনই করতে যাবে, এক্সারসাইজ করতে যাবে, তার সিমটমসগুলো কিন্তু ট্রিগার করে যাবে। আর এই অ্যাস্থমার সমস্যা এই ধরনের পেশেন্ট, আর এখন বিশেষ করে আমাদের এখনকার যে কন্ডিশন, এই চেস্ট ইনফেকশন ইত্যাদি খুব বেড়ে, এই যে নতুন একটা আমরা ভাইরাস দেখতে পাচ্ছি HMPV, এখানেও কিন্তু একই জিনিস, জাস্ট লাইক করোনার যে সিমটম রয়েছে। অ্যাস্থমার জায়গায় আমি এই জন্যই আলোচনাটা এলাম, কারণ আমাদের লাং ইনফেকশন এখন আমি জানি না বর্তমান যুগে অত্যন্ত বেড়ে গেছে। এটার রিজনটা কি হতে পারে আমাদের? দেখুন, অ্যাজমা আমাদের সবথেকে বড়ো জিনিস হচ্ছে এয়ার পলিউশন। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের সবথেকে এখন খুবই বেড়ে চলে যাচ্ছে, আর বর্ডার লাইন থেকে ক্রস চলে যাচ্ছে, এমন কন্ডিশন হচ্ছে। আর সেকেন্ড যে প্রবলেম রয়েছে যে আমাদের কিছু এক্সারসাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য আমরা কিন্তু খুব বেশি লাংসের সমস্যা থেকে আক্রান্ত হয়েছে। কেন কি আমাদের লাংসের ক্যাপাসিটি 4 থেকে 4.5 লিটারের ক্যাপাসিটি রয়েছে। তো যারা অ্যাথলিক্স রয়েছে তাদের কিন্তু এটা মোটামুটি রয়েছে, যারা ইয়াং রয়েছে, যারা কিছুটা এক্সারসাইজ করে তাদের কিন্তু দেখা যায় যে 3-3.5 লিটার মতন রয়েছে। কিন্তু যারা পুরোপুরি বাড়িতে বসে আছে, যারা কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই, কিছু নেই, ওবেসিটি হয়ে গেছে, বা বাড়িতে একদমই মানে লেথার্জিভাবে মানে বাড়িতেই বসে আছে, কোনো অ্যাক্টিভিটি নেই, তাদের কিন্তু দেখা যাবে যে লাংসের ক্যাপাসিটি 2 থেকে 2.5 লিটার রয়েছে। তো আপনি ওনাদেরকে কিন্তু যখনই আপনি মানে ইয়ে করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন লাংসে, তখন দেখবেন ওদের কিন্তু ততটা ক্যাপাসিটি নেই, একটু কাজ করলে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে। তো এইসব ছোটো ছোটো জিনিসগুলো আমরা কিন্তু যা রেগুলার যেটা মেনটেন করা উচিত অনেকটাই মেনটেন করতে পারছি না। তো এই জন্য এখন আস্তে আস্তে লাংসের ক্যাপাসিটি অনেকটা মানুষের কমে যাচ্ছে, যে নিঃশ্বাস নেওয়া ছাড়া। তো এই ডিফিকাল্টি, ব্রিথিং ডিফিকাল্টি অনেক লোকেই দেখা যায়। তো এর মানে নেই যে ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে যে অ্যাসমা আমার হয়ে গেল। তার জন্য যে ক্যাটেগরি রয়েছে, যেটা ম্যাডাম সিমটমসগুলো বললেন, এই ক্যাটেগরি দেখার পরেই কিন্তু আমরা বলতে পারি যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যাসমা। একদম।